নিশার মনে পড়ে যায় সেদিন রাতের ঘটনা। সাইফ ও তার সাঙ্গপাঙ্গদের দেখে সে ভয় পেয়েছিল বটে, তবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে সে পরিস্থিতি সামাল দিতে নিজের বেস্ট ফ্রেন্ডকে কল করে আব্বু সম্বোধন করে নালিশ করা শুরু করে। এতে কাজও হয়। তার এই কাজে সাইফ নামক সেই ভদ্রলোক ভালোই ভয় পেয়েছিল। পুরনো কথা স্মরণ করে নিশা ক্ষীণস্বরে প্রশ্ন করে, তুই সেই ঘটনা আমাকে জানাসনি তো? ওহো, জানানোর সুযোগ পেলাম কই। তোকে তুলে নেওয়া হয়েছে শুনেই আন্টি এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে চলে যায়। নিশা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভালো করেছিস না বলে। নিশাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখে রমণী চোখ সরু করে সন্দিহান গলায় প্রশ্ন করে, তুই কি কিছু লুকাচ্ছিস নিশু? নিশা মৃদু ইতস্তত ভাবে জবাব দেয়, আসলে ওই ভাইয়ার ডিফেন্সের লোক। যে ভাইয়াটার সাথে ধাক্কা লেগে আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম না, উনি আমাকে উদ্ধার করেছে গতকাল। হি ইজ অ্যান আর্মি, ছেলে ধরা নন। আর ইউ সিরিয়াস? মানে তুই একজন আর্মিকে ছেলে ধরা বলে আমার কাছে গালমন্দ করছিলি সেদিন? তুই কি অন্ধ? চেহারা দেখে বুঝিস না? রমণীর বাকি কথা অসম্পূর্ণ রয়ে যায়। মৃদু রিংটনের শব্দ তুলে তার ব্যাগে ফোন বেজে ওঠে। ব্যাগ হতে ফোন বের করে স্ক্রিনে নামটা দেখে রমণীর মুখের কোণে হাসি ফুটে ওঠে। নিশার দৃষ্টির অগোচর হয় না সেই দৃশ্য। সে প্রশ্ন করে, কে? রমণীর সাথে সাথে হাসি লুকিয়ে জবাব দেয়, আম্মু কল দিচ্ছে, কথা বলে আসছি। কথাটুকু বলেই এক মুহূর্ত অপেক্ষা না করে ফোন নিয়ে বেরিয়ে যায় সে। নিশা তার যাওয়ার পানে বোকার ন্যায় তাকিয়ে থাকে। তার শুধু এমন কেন মনে হয় যে তার বেস্ট ফ্রেন্ড তার থেকে কিছু লুকাচ্ছে। হসপিটালের করিডোরের শেষ মাথায় গিয়ে কলটা রিসিভ করতে অপর পাশ থেকে একটা পুরুষ বলে ওঠে, I have a surprise for you. রমণী অতি উৎসুক গলায় জানতে চায়, কি সারপ্রাইজ? তোমার অপেক্ষার অবসান ঘটবে, আমি খুব শীঘ্রই আসছি রুহি। রুহি অবিশ্বাস্যকর সুরে প্রশ্ন করে, সত্যি বলছো? ফোনের অপর পাশ থেকে সেই পুরুষ কণ্ঠ মৃদু হেসে জবাব দেয়, তোমাকে মিথ্যে বলেছি কখনো? ছেড়ে দে দুর্জয়। যন্ত্রণায় কাটানো গলায় এই আর্তনাদ দুর্জয়ের কানে পৌঁছাতেই সে নিজের গতিশীল হাত জোড়া স্থির করল। 2 ঘন্টার পাশবিক নির্যাতনের পর এই 3টি শব্দ কেবল উচ্চারণ করল রইস দিলদার। দুর্জয়ের এতক্ষণের চালানো তাণ্ডবের ফলশ্রুতিতে রইসের আহত দেহ রক্তে জর্জরিত হয়ে গিয়েছে। মৃদু বিরতি পেতেই রইস মাথা নত করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আর চোখে দেখতে থাকে দুর্জয়ের মুষ্টিবদ্ধ হাত জোড়া। শ্যামচামড়া ভেদ করে রগগুলো ফুলে রয়েছে বেশ। কিসের তৈরি ওই হাত জোড়া? সিমেন্টের নাকি? না হয় এক ঘুষিতেই কিভাবে রইসের একটা দাঁত উপড়ে ফেলে দিয়েছে। দুর্জয়ের কোনো তাড়া নেই। সে বেশ শান্ত ভঙ্গিতে একটা সাদা রুমাল দিয়ে নিজের রক্তাক্ত দুহাত মুছে নিতে নিতে বলে ওঠে, যা জানিস সব বলে দে। অযথা আমার সময় অপচয় করাটা আমার সব থেকে অপছন্দের কাজ। রইস দিলদার এবার হাসতে হাসতে মাথা তুলে তাকায়। অতঃপর বেশ ক্রোশ নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারা রক্তাক্ত থুতুর দলা হিসহিসিয়ে বলে, এটা তোর দেশের উদ্দেশ্যে ছিল। ঠান্ডা মাথায় খুন করতে সক্ষম দুর্জয়ের মাথা গরম হওয়ার জন্য রইস দিলদারের উচ্চারণ করা এই বাক্যটাই যথেষ্ট ছিল শুধু। দুর্জয় ক্ষিপ্র ভঙ্গিতে রইসের নাক বরাবর ঘুষি মারে। এবার এক ঘুষিতেই নাসারন্ধ্র হয়ে বেরিয়ে আসে তরল রক্ত। তবুও রইসের মাঝে তেমন একটা ভাবান্তর হলো না। সে উদ্ভট স্বরে হাসতে হাসতে বলে, খুব শীঘ্রই আর একটা ধ্বংসযজ্ঞ চালাবো আমরা, বুম। শেষের শব্দটা উচ্চারণ করে আরো উচ্চস্বরে হাসতে থাকে রইস। দুর্জয় এবার রইসের চুল শক্ত করে মুঠো করে ধরে প্রশ্ন করে, কোথায় কোথায় হবে সেটা? রইস দিলদার ব্যঙ্গাত্মক সুরে বলে, আমাকে মেরে ফেল দুর্জয়, কারণ জীবিত অবস্থায় আমার মুখ দিয়ে কোনো তথ্য বের করতে পারবি না তুই। দুর্জয় বেশ বিরক্ত হয়। এখানে আপাতত আর সময় অপচয়ের মানে হয় না। তার লেফটেন্যান্ট কর্নেলকে সম্ভাব্য আশঙ্কা সম্পর্কে জানাতে হবে এই মুহূর্তে। সেই উদ্দেশ্যে দ্রুত পা ফেলে বের হতে নিলেই রইস পেছন থেকে ঠাট্টা মিশ্রিত সুরে বলে ওঠে, সবার জন্য অপেক্ষা করছে ধ্বংসযজ্ঞ, আর তোর জন্য অপেক্ষা করছে চমক। 2013 সাল, বর্ষার কোনো এক বিকেল। ধরাপটে নেমেছে আকাশ ভেঙে তীব্র বর্ষণ। জনমানবহীন পাকা রাস্তায় জবজব শব্দ তুলে দৌড়াচ্ছে এক কিশোরী। গায়ে পরিহিত ওভারসাইজড টি শার্ট এবং লেগিংসটা বৃষ্টিতে ভিজে গায়ের সাথে আষ্টে পিষ্টে রয়েছে।
খোলা চুলের আগা চুয়ে চুয়ে পড়ছে বিন্দু বিন্দু পানি। কাঁধে তার বিশাল সাইজের একটা গিটারের ব্যাকপ্যাক। তার পায়ের গতি স্থির হয় স্কুলের কাছাকাছি একটা শুনশান রাস্তায় এসে। এই রাস্তাটা সাধারণত সাধারণ মানুষ এড়িয়ে চলারই চেষ্টা করে সব সময়। তার অন্যতম কারণ হলো রাস্তার দুধারে থাকা সারিবদ্ধ বিশাল বাঁশঝাড়। লোকমুখে শোনা যায় জায়গাটা খুব একটা সুবিধার না। অশরীরীদের স্থানও বলা হয় এই জায়গাটাকে। কিন্তু বাণী সেই লোকমুখে বলা কথাগুলো কখনো কানে তুলেনি। এসব ব্যাপারে ভয়ডর তার সবসময় কম। তার বাসা থেকে স্কুলে পৌঁছানোর শর্টকাট রাস্তা এটা। বাণী সর্বদা শর্টকাট প্রেমী মেয়ে। যেখানে এই রাস্তা ধরে 15 মিনিট স্কুলে পৌঁছানো যায়, সেখানে অযথা 35 মিনিট ঘুরে অন্য রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার কোনো মানে খুঁজে পায় না সে। তবে আজ ঘটনা ভিন্ন। আজ সে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে এতক্ষণ দৌড়ে এই রাস্তায় এসে থামেনি। আজ সে অন্য উদ্দেশ্যে এখানে এসেছে। তার সিক্ত নয়ন যুগলের অশ্রুবৃষ্টির পানি বারবার ধুয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। বাণী নীরবে নিজের কাঁধের গিটারের ব্যাকপ্যাকটা নামিয়ে ছুঁড়ে রাস্তার একপাশে ফেলে দেয়। বুকের ভেতরটা খান খান হয়ে যায় তার। কষ্টের ভার বইতে না পেরে বাণী নিজেও রাস্তার ধারে বসে পড়ে। কান্নারত মুখশ্রী হাঁটুর ভাঁজে আড়াল করতেই এতক্ষণে নীরব কান্না এবার সুর তুলে। কি করুণ সেই কান্নার সুর, যেন সত্যিই কোনো অশরীরী কাছে সময় গড়ায়। হই হই হুঙ্কার তুলে বাতাস প্রবাহিত হচ্ছে। সরু চিকন বাঁশগুলো সেই বাতাসের প্রকোপে এদিক সেদিক দুলছে অবিরত। ঠিক সন্ধ্যা নামার আগ পর্যন্ত চলে বাণীর অশ্রু বিসর্জন এবং মেঘজমা আকাশের করুণ বর্ষণ। যেই মুহূর্তে বৃষ্টি থেমে গেল, সেই মুহূর্তে যেন বাণীও নিজের সম্বিত ফিরে পেল। আর্দ্র হাতের পিঠ দিয়ে দু চোখের পাতায় জমে থাকা জল মুছে নেয় সে। কাকভেজা শরীর মৃদু থরথর করে কাঁপছে। বলা হয় কিশোরী হৃদয় বড়ই নাজুক প্রকৃতির হয়ে থাকে, অনেকটাই স্বচ্ছ কাচের ন্যায়। সামান্য আঘাতেই ভেঙে গড়িয়ে যায়। তবে একটা বিষয়, কাঁচ ভাঙার সঙ্গে হৃদয় ভাঙার পার্থক্য রয়েছে। তা হলো কাঁচ ভাঙে তীক্ষ্ণ শব্দ তুলে, কিন্তু কিশোরী হৃদয় ভাঙে অতি নীরবে। কোনো শব্দ হয় না তাতে। দুঃসহ যন্ত্রণা বুকে পুষে কম্পিত চিত্ত তুলে উঠে দাঁড়ায় বাণী। নিজের অতি প্রিয় গিটারের সঙ্গে নিজের চূর্ণ বিচূর্ণ হওয়ার হৃদয়টাকেও অবহেলার সহিত রাস্তার এক কোণে ফেলে রেখে প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়ায় সে। পেছনে ফিরে তাকায় না একবারও। অবশ্য ফিরে তাকানোর মতো অবস্থায়ও ছিল না সে। কয়েক ঘন্টা বৃষ্টিতে ভেজার ফলস্বরূপ কতদূর যাওয়ার পরে চেতনা হারিয়ে মুখ থুবড়ে রাস্তায় পড়ে যায় সে। বর্তমানে গায়ে অসহন জ্বর। জ্বরে কাবু হয়ে ঘোরের মধ্যে কাটাচ্ছে বাণী। গায়ের চামড়া যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। যে ছুঁয়ে দেওয়ার স্পর্ধ করবে সেই এই তীব্র উত্তাপে ভস্ম হয়ে যাবে। আচানক মাথায় আদুরে নারী হাতের ছোঁয়া পেতেই বাণী ভারী চোখের পাতা মেলে তাকানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। ভাঙা গলায় স্পষ্ট সুরে গঙ্গায়। ডক্টর হুমায়রা অভিজ্ঞ হাতে একবার বাণীর কপালটা ছুঁয়ে নিজের হাতটা সরিয়ে ফেলে। অতঃপর একটা ডিজিটাল থার্মোমিটারের একাংশ মৃদু কম্পিত ওষ্ঠদ্বয়ের মাঝে গুজে দেয়। 1 মিনিট সময় গড়াতেই থার্মোমিটার হতে ভেসে আসে মৃদু অ্যালার্ম জাতীয় শব্দ। হুমায়রা থার্মোমিটারটা হাতে নিয়ে চশমা ভেদ করে দেখে নেয় বাণীর শরীরের তাপমাত্রা। দেখতেই তিনি চিন্তিত গলায় শুধায়, 104 ডিগ্রি। বিছানার শিওরেই দাঁড়িয়েছিল হিরণ। হুমায়রার কথা শুনে সে উদ্বেগ মিশ্রিত স্বরে প্রশ্ন করে, নিউমোনিয়া হওয়ার আশঙ্কা আছে? কতক্ষণ বৃষ্টিতে ভিজেছে। এই বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাড়ির প্রতিটা কোণাতেই রয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। ব্যাকইয়ার্ডও সেই ইলেকট্রিক ক্যামেরার নজরদারির বহির্ভূত নয়। ডক্টর হুমায়রাকে কল করে একজন মেয়েটকে বাড়ির ভেজা কাপড় পরিবর্তনের দায়িত্ব দিয়ে হিরণ সেই সিসিটিভি দ্বারা ধারণকৃত ফুটেজ দেখতে বসে। ঠিক রাত 3টা বাজে 13 মিনিটে তীব্র বর্ষণ মাথায় নিয়ে বাড়ির ব্যাকইয়ার্ডে গিয়ে হিজল গাছটার নিচে বসে বাণী। গাছের আড়ালে বসায় পিছন হতে আর বাণীর মুখ দেখা যায় না। তবে কান্নার দমকে তার কম্পিত পিঠ সিসিটিভিতে স্পষ্ট দেখা যায়। কাঁদতে কাঁদতে একটা সময় বাণী মাটি খামছে ধরে 2 হাতের মুঠোয়। এরকম করে প্রায় 1 ঘন্টা 12 মিনিটের মাথায় তার নিস্তেজ দেহ ধীরে ধীরে একপাশে হেলে পড়ে। সিসিটিভি ফুটেজ অনুসারে সময়ের হিসাব দিয়ে হিরণ বলে ওঠে, প্রায় 4 ঘন্টা। 35 বছর বয়সী ডক্টর হুমায়রার ভ্রু কুঁচকে আসে হিরণের কথার পিঠে। একটা মেয়ে 3 ঘন্টার অধিক সময় ধরে বৃষ্টিতে ভিজে চেতনাহীন অবস্থায় পড়েছিল, অথচ একটা মানুষও তা দেখল না। মনে মনে এই প্রশ্ন জাগলেও ডক্টর হুমায়রা মুখ ফুটে আর তার জিজ্ঞেস করে না। এইবারই ব্যক্তিগত ব্যাপার হতে সে যত সম্ভব দূরে থাকারই চেষ্টা করে সবসময়। ওনার ভাবনার মাঝে হিরণ বলে, বাণীর আগেও একবার নিউমোনিয়া হয়েছিল, কোনো সমস্যা হবে না তো আবার? কবে হয়েছিল? 11 বছর আগে।
বেশ অনেক দিন, ভুলে গেছিল। ডক্টর হুমায়রা কপালে ভাঁজ নিয়ে একটি ছোট নোটপ্যাডের সাদা কাগজে কলমের কালো কালি বসিয়ে ইংরেজিতে কিছু শব্দগুচ্ছ লেখে। অতঃপর কাগজটা ছিঁড়ে হিরণের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আপাতত এই প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনগুলো দিতে হবে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে।